আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা গল্পের সিজন 2 6 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এইদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে, অথচ তাসনিম আর ফাহিমের কোনো হদিশ নেই। সকালের পর থেকেই নিখোঁজ তারা। দুপুর গড়িয়ে 3টা পেরিয়ে গেল, কেউ জানে না কোথায় গেল এই দুই নিষ্পাপ প্রাণ। এইটুকুন দুইটি শিশু, না আছে কোনো অভিজ্ঞতা, না আছে কোনো সঠিক গন্তব্য। তারা কি পথ হারালো, নাকি কেউ হুসলিয়ে নিয়ে গেল? ঘরের এক কোণে রুষা কাঁদতে কাঁদতে চোখের নিচে ফোলা কালি, গলার স্বর কাঁপছে। মেয়ের চিন্তায় দিশাহারা হয়ে বললাম, আমি যদি না পাই তাসনিমকে, আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলবে। আর ওর বাবা, সে তো এক মুহূর্ত রাখবে না ও বাড়িতে। ওই ছিল আমাদের সব। রুষার ব্যাকুল চিৎকারে রুহিয়ার নিজেকে ধরে রাখতে পারলো না। ছলছল চোখে বলল, অলক্ষণে কথা বলিস না রুষা, আমার বুক কাঁপছে, আমার মনে অসুখ কিছু ভর করছে। ঘরের লোকজন, প্রতিবেশীরা, আশেপাশে সবাই মিলে ঘুরে ঘুরে গ্রাম চষে ফেললো। পুকুর ঘাট, মন্দিরের পিছনে, বাজারের পাশে, এমনকি ঝোপঝাড়, সব জায়গা তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও তাদের ছায়া নেই। যেন দুইটা পাখি হঠাৎ উড়ে হারিয়ে গেছে আকাশের ওই পারে। অবশেষে মা চুপচাপ উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওরা কি পদ্মবিলের দিকে যায়নি? সেই বিলটা, সেই কালো জলের বিল, যদি সেই বিল ওদের গিলে ফেলে? মায়ের কথা শুনে সবাই স্তব্ধ। এক নিঃশ্বাসে রুষা ছুটে গেল সেই বিলের দিকে। পিছনে আর কিছু ভাবার ফুরসত পেল না। বিলের ঘোলাটা জল যেন ভয়ঙ্কর নিশ্চুপ, তার বুকের বইনে যেন হাজার রহস্য। সেই পদ্ম ফুলে ঢাকা জলের নিচে যদি লুকিয়ে থাকে কোনো অঘটন। ডুবুরি নামানো হলো বিলের জলে। একজন, দুইজন নয়, 3জন অভিজ্ঞ ডুবুরি মিলে সারি সারি ঘূর্ণায়মান ঢেউয়ের গভীরে খুঁজে চলল। সূর্য ডুবে সন্ধ্যা নামলো, চারিদিকে পাখিরা থেমে গেল, বাতাসে কুয়াশা ছায়া। তবুও পাওয়া গেল না তাসনিম বা ফাহিমের কোনো অস্তিত্ব, কোনো নিদর্শন, এমনকি কোনো শব্দ। বিলের কূলে দাঁড়িয়ে মা বোনেরা কান্নায় ভেঙে পড়ল। রাতের আকাশে চাঁদের আলোয় ভেসে এলো শুধু নিঃশব্দ হাহাকার। সেই হাহাকারই যেন ডুবে যেতে থাকলো গোটা বাড়ি, গোটা গ্রাম। আর পদ্মবিল সে রইল নীরব, নির্বিকার, ঠিক আগের মতোই সুন্দর, অথচ ভয়ঙ্কর। রাতের নিস্তব্ধতা ঘিরে ধরেছে চারিদিক। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে বিছানার কিনারা। শুয়ে শুয়ে রিয়া দীপুর দিকে মুখ বাড়িয়ে ধীরে বলল, কাল গ্যারেজে যাওয়ার আগে একটু সময় দিবেন, বাড়ির আঙ্গিনা কিছু অংশ ঘুরে দেখব। আর যদি পারেন কাল টাকা পাওয়ার পর পুঁইশাক, টমেটো, ঢেঁড়স, পটলের বীজ এনে দিয়েন তো। দীপু চোখ মিলে তাকালো রিয়ার মুখের দিকে। এই বীজ দিয়ে কি করবে? রিয়া বলল, সেটা সময় হলে নিজেই দেখে নেবেন। দীপু ঠোঁটে এক চিতলে হাসি ফুটিয়ে বলল, তুমি ফলাবে নাকি? রিয়া চোখ নামিয়ে মৃদু স্বরে বললাম, সেটা এখনই বলা যাবে না, পরে যদি সফল না হয় তখন আপনি যদি আমাকে নিয়ে মজা করেন। কিন্তু একটা কথা জানি, সফলতার মুখ দেখতে হলে আগে কষ্ট পোহাতে হয়। দীপু নরম গলায় বলল, তুমি যেখানে চেষ্টা করো সেখানে বিফলতা শব্দটা জায়গা পাই না। আমি কালই সব এনে দিব, তুমি আঙ্গিনায় স্বপ্ন বোনো, আমি মাটি প্রস্তুত করে দিব। রিয়ার ঠোঁটে শান্তির হাসি খেলে গেল। সে জানে সব অভাব চাপিয়ে এইটুকু ভালোবাসাই মানুষের জীবনের জমিতে চাষ করতে শেখায়। ভালোবাসা স্বপ্নের ও আশার শস্য। তারা দুজনেই জানে একদিন এই ঘরের পাশেই সবুজের নরম ঘ্রাণ উঠবে, আর সেই ঘ্রাণেই মিশে থাকবে তাদের লড়াইয়ের গল্প। ঘর জুড়ে নিঃশব্দতার মাঝে শুধু কান্নার শব্দ। রাত পেরিয়ে ভোর হলো, কিন্তু ঘুম এলো না কারোর চোখে। রুষা জ্ঞানহীন ভিতর হয়ে পড়ে আছে বিছানায়, বুক ছেড়ে উঠছে হাহাকার। রুহি মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো, আমার নারী ছেড়া ধন, আমার সোনা ফাহিম, কোথায় গেলি রে তুই? আমার মানিককে কেউ এনে দে, কেউ এনে দে। যে যা চাই আমি দিমু, যা খরচ লাগে আমি দিমু, আমার ছেলেকে শুধু ফেরত দে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে লাগলো সে। যখন যা চাইতো আমি দিতাম, লুকিয়ে লুকিয়ে তাকে ভালো ভালো খেতে দিতাম। ওর চোখে আমি পানি দেখলেই বুকটা ছিঁড়ে যেত রে। আমার ছেলে, আমার বুকের মানিক, আমার ছেলে। তার মুখ থেকে শুধু সেই একটি শব্দ বারবার ঘুরে ফিরে বের হতে লাগলো, আমার ছেলে, আমার ফাহিম। ঘরের বাতাস ভারী হয়ে উঠলো মাতৃত্বের এই আকুতি আর বুক ফোটা আত্মদানে। ভোরের আলোয় ডিম ধরে দাঁড়িয়ে রইল পুরো বাড়ি। পদ্মবিল দানো আরো ভয়াল, আরো নীরব। আর দূরে কোথাও নিবু নিবু বাতাসে দানো ভেসে আসছে রুহির সেই চিৎকার, আমার ছেলে। নির্গুণ এক রাতের ভার নেই যখন তার পাশটা নিস্তব্ধ, তখন পূর্বাকাশে ধূসর আলোয় ফোটার আগেই দীপু উঠে পড়ল। রিয়াকে না জানিয়েই চুপি চুপি বেরিয়ে গেল ঘর থেকে। বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে খানিকক্ষণ তাকিয়ে রইল ফাঁকা জমিটার দিকে। এক পাশে ধারে বসে পুরানো কোদালটা হাতে নিল। মাটির গায়ে প্রথম কোপ বসাতে গিয়ে তার চোখে ভেসে উঠল তাদের স্বপ্ন, নতুন করে বেঁচে থাকার লড়াই। হালকা কুয়াশায় ভিজে আছে মাটি। দীপু ধীরে ধীরে খুঁড়তে শুরু করলো জমি, এক ফালি স্বপ্নের জমি, যেখানে রিয়া সবুজ ফসল ফলাবে। আর তার সেই ফসলেই হয়তো মিলবে বেঁচে থাকার এক টুকরো আশ্বাস। হাতে কষ্ট, কিন্তু মনটা জেগে উঠেছে। প্রতিটা কোপে যেন সে বলছে, এই জীবনকে সহজে হার মানাতে দিব না, তুমি পাশে আছো বলেই এত কষ্টগুলো সহনীয় হয়ে উঠেছে। জমির এক পাশ প্রস্তুত করে কাঁধে কোদাল তুলে দীপু একবার পিছন ফিরে তাকালো ঘরের দিকে। রিয়াও কখন যেন উঠে দাঁড়িয়ে আড়াল থেকে তাকিয়েছিল চুপচাপ। দৃষ্টিতে জড়ানো ছিল নীরব ভালোবাসা, একরাশ মমতা। রিয়া স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললাম, আমাকে
আমাকে ডাকলে না যে? দীপু কোদাল থামিয়ে হালকা হেসে বলল, তোমাকে দেখে কি হবে, শুধু শুধু ঘুম ভেঙে দিতাম। যাও, এখনো সময় আছে, একটু ঘুমিয়ে নাও। রিয়া বলল, আর জমি প্রস্তুত করতে হবে না, যতটুকু করেছেন ততটুকুতেই চলবে। দীপু মৃদু হাসলো, কোদালটা রিয়ার হাতে দিয়ে বলল, তাহলে তুমি এটা নিয়ে ঘরে যাও, আমি গ্যারেজে যাচ্ছি। রিয়া বলল, খালি মুখেই বুঝি গ্যারেজে যাবেন? দীপু কেমন এক লজ্জা মেশানো ভঙ্গিতে মাথা নামিয়ে বলল, ঘরে তেমন কিছুই নেই রিয়া, যা আছে তার নিজেই খেয়ে নিও। সবসময় আমাকে খাইয়ে নিজে না খেয়ে থেকো না। তুমি বোঝো না, তোমার খাওয়া মানে আমার মেয়ের খাওয়া, আমার প্রাণের শান্তি। রিয়া কিছু বলল না। হাতে থাকা গামছাটা দিয়ে দীপুর ঘাম মুছে দিল নিঃশব্দে। একটা চোখে তাকালো, চোখে কোনো অভিমান নেই, কেবল অটুট ভালোবাসার ছায়া। তারপর ধীরে বলল, কষ্টের ভাতেই যদি ভালোবাসা থাকে তবে সেই আমার প্রিয় খাবার। দীপু বলল, লোকে মুখে শোনা, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। তাই এই অভাবের সংসারে এই যে নিজে না খেয়ে আমাকে খাওয়ানো, তোমার এত ভালোবাসা আসে কোথা থেকে ম্যাডাম? রিয়া হেসে দীপুর চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নিচু স্বরে বলল, আপনি না খেলে আমার খাওয়াটা গলায় আটকে যায়। ভালোবাসা মানেই তো একে অপরকে আগলে রাখা। আপনি না থাকলে আমার খেয়াল রাখবে কে? দীপু পা থামিয়ে এক পা করে আবার ফিরে এলো রিয়ার কাছে। চোখে মুখে ক্লান্তি থাকলেও সেই চেনা কোমলতা ঠিকরে পড়ছিল তার গলায়। তোমার জন্যই তো বেঁচে থাকার মানে খুঁজি রিয়া। যেই মুখে আমার রুটি তুলে রাখো, যে চোখ আমার না খাওয়া দেখে জলে ভরে ওঠে, তাকে খুশি রাখতে না পারলে আমি কেমন করে স্বামী হই? রিয়া চোখ নামিয়ে ফিসফিস করে বলল, তবে চলুন একটু পান্তা ভাত বানিয়ে দিই, এই পান্তা ভাতে হয়তো ক্লান্তি কিছুটা কমবে আপনার। দীপু হেসে বলল, তুমি যে পাশে আছো সেটাই আমার জন্য পুরো এক পান্তা ভাতের কারখানা। তবু তোমার হাতে বানানো পান্তা ভাতে অন্যরকম তৃপ্তি আছে। চলো আজ এভাবে একটু সুখ খুঁজে নি পান্তা ভাতে। রিয়াও হেসে পড়ল মৃদু স্বরে। দুজনের পায়ের চাপ জড়িয়ে যেতে লাগলো উঠোনের ভেজা ধুলোর সঙ্গে, যেখানে প্রতিটি কষ্টের মধ্যে ছড়িয়ে আছে ভালোবাসার একটা নরম আলোর রেখা। ভাতের থালায় খানিকটা জল ঢেলে পান্তা বানিয়ে নিঃশব্দে নিয়ে এলো রিয়া। দীপুর সামনে থালাটা রেখে নিজেও পাশে বসে পড়ল। দীপু চামচ হাতে নিয়ে নিজের হাতে রিয়াকে খাওয়াতে লাগলো। রিয়া বলল, আজ কেন জানি তাসনিম আর ফাইনকে খুব দেখতে ইচ্ছা করছে। দীপুর কণ্ঠটা যেন হঠাৎ ভারী হয়ে এলো। রিয়া মৃদু স্বরে বলল, এই বাড়িতে বাচ্চা বলতে তো ওরাই ছিল, যখনই আসতো পুরো বাড়ি যেন প্রাণ ফিরে পেত। হাসি কান্না দৌড়ঝাঁপ সবই একরাই জীবন ছিল ওদের মধ্যে। বড়রা ভুল করেছে, সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু শিশুরা তো কোনো দোষ করেনি, তাই হয়তো তাদের কথা বেশি মনে পড়ে। দীপু ভারী কণ্ঠে বলল, হয়তো। গ্রামের লোকেরা এবার আর কোনো সন্দেহ রাখলো না। ফাহিমা তাসনিমকে এই কালো বিলি গ্রাস করেছে। এই নিরীহ শান্ত প্রকৃতির মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সেই মরণ ছায়া, যার সৌন্দর্য শুধু নয়, রয়েছে এক ভয়ঙ্কর আত্মা, যা তরতাজা প্রাণ টেনে নেয় নিজেদের তলে। বিলের পারে মুখ থুবড়ে পড়ে রইল রুষা, অচেতন নয়, কিন্তু জ্ঞানের অতল গভীরে হারিয়ে যাওয়া এক গর্ভধারিণী মা। তার ঠোঁট কাঁপছে, চোখ অশ্রু শূন্য, ভেতরটা যেন খালি হয়ে গেছে। একটা মেয়ে, একটাই তো ছিল আমার প্রাণ, আমার পরিচয়, ওকে ছাড়া আমি ফিরবো কোথায়, কার কাছে? কেউ জবাব দিতে পারল না। গ্রামের হুজুরেরা এসে বললেন, এই বিল শান্ত নয়, এটার পেট জুড়ে আছে লোভ, খাসির তরতাজা রক্ত চাই ওর, তবে হয়তো ফিরিয়ে দিবে হারানো দুটো প্রাণ। রুই এক মুহূর্ত দেরি করল না। জমি বিক্রির টাকা থেকে 25,000 টাকা দিয়ে কিনে ফেললো গ্রামের সবচেয়ে মজবুত স্বাস্থ্যবান খাসিটা, কারণ সে জানতো ওদের প্রাণের দাম সে দিতে পারবে না। তবে চেষ্টা থেমে গেলে বাকি জীবনটা শুধু অনুশোচনায় ফুটতে হবে। বিলের কিনারে সেই খাসি বলি দেওয়া হলো। রক্তের লাল ধারা ধীরে ধীরে মিশে গেল কালো জলে। সমস্ত গ্রাম নিঃশব্দে তাকিয়ে রইল। এক ফালি হাওয়া উঠল, আর হঠাৎ সেই নিষ্পাপ জলের উপর ভেসে উঠল ছোট্ট দুটির মৃতদেহ, ফাহিম ও তাসনিমের। বুক ফেটে কান্না ভেসে উঠল আকাশে। জীবন থেমে গিয়েছে, কিন্তু মাতৃত্বের স্পন্দন থামে না। রুই ছুটে গিয়ে জড়িয়ে ধরল শিশু দুটির মৃতদেহ, যেন নিজের বুকের উষ্ণতায় আবার প্রাণ ফিরিয়ে দিতে চাই। আমার মানিক, আমার নারী সেরার ধন, চোখ খুলো বাবা, মা এসেছে। কিন্তু তাদের চোখ আর খোলেনি, আর কোনো হাসি ফোটেনি। বিল নিল, আবার ফিরিয়ে দিল, তবে প্রাণ নয়। স্মৃতি হয়ে ফিরে এলো দুটি নিষ্পাপ শরীর। রুহির বুক ফাটা কান্নায় কেঁপে উঠল পুরো বিলপাড়া। চারপাশে যেন বাতাস থমকে গেল। পাখির কিচির মিচির থেমে গিয়ে শুধু শোনা যাচ্ছে রুহির আকুল আহাজারি। আমার সোনা বাবা, তুই আমারে ফেলে কেমনে চলে গেলি রে? তুই তো কইছিলি তোর গাড়ি লাগবে, বড় বড় গাড়ি, মা তোকে সব দিবে। তুই তো বলছিলি তোর বোন ছাড়া বাড়ি যাবি না। দেখ তোর বোনও তোর লগে গেছে রে বাবা। রুষা হু হু করে কাঁদছে। মা হয়ে বুকের ভেতরটা যেন খালি হয়ে গেছে। মৃদুল হাঁটু গেড়ে বসে পড়েছে মাটিতে। মৃদুলের বন্ধু ছুটে গিয়ে খবর দিল রুষা ও রুহির শ্বশুর বাড়িতে। বাচ্চা হারানোর দুঃখ যতটা না তাদের, তার চেয়ে বেশি ছিল আশঙ্কা। ওই বাড়িতে এই সংবাদ পৌঁছালে কি হবে? দুপুর গড়িয়ে বিকেল পেরোতেই দেখা গেল ধুলো উড়িয়ে দুটা মাইক্রোবাস এসে থামলো উঠোনে। নেমে এলেন রুষার শাশুড়ি, শ্বশুর, দেবর আর তার মা। আরেক গাড়ি থেকে নেমে এলো রুহির শ্বশুর বাড়ির লোকেরা। চোখ মুখে উত্তাপ, কণ্ঠে ব্যাকুলতা।
রুষা শাশুড়ি নাতনির বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। আমার নয়নের মণি ও তাসনিম, ওঠো দিদি ভাই, ওঠো, তুমি দিদার সাথে ঘুরতে যাবে না? কও না দিদি ভাই। রুষার শ্বশুর আড়াল থেকে চোখের জল মুছতেছিল। দুঃখে কষ্টে মা এক কোণে দাঁড়িয়ে কাপা গলায় বললেন, বাচ্চারা কোনো পাপ করেনি, হয়তো আমাদেরই কোনো দোষ ছিল। আমাদের সংসার ভাঙনে ওদের প্রাণ গেল। গ্রামের পুরুষেরা নিঃশব্দে এগিয়ে এলো। ছোট ছোট দুইটি কাঠের তাবুত বানানো হলো। তাসনিম আর ফাহিমকে শেষবারের মতো গোসল করানো হলো বিলারি পবিত্র তলে। যার কালো বুক থেকে ফিরে আসা এই শিশু দুটি আর কখনো কথা বলবে না, হাসবে না। জনম জুড়ে পুড়ে যাওয়া মায়ের মুখে এখন শুধু একটাই প্রার্থনা, আল্লাহ ওদের বেশ দিও, ওরা তো তোমার ফেরেশতার মতোই ছিল। সূর্য তখন অশ্রু যাচ্ছে। আর সেই রক্তিম আকাশের নিচে ফাহিম আর তাসনিমের ছোট দুটি জানাজাই গোটা গ্রাম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। চোখের জলেই যেন জানাজার অজু সারা হলো। নাতনির কবরের মাটি তখনও শুকায়নি। কবরের পাশে বসে থাকা রুষার শাশুড়ি মুখ থমথমে, চোখ লাল, দৃষ্টিতে বিষ। চারপাশে শোকাবহ পরিবেশ ছাপিয়ে একসময় কণ্ঠে তীব্র বিষণ্ণতা নিয়ে বলে উঠলেন, কলঙ্কিনী, তোর কারণে আমার নয়নের মণি আজ মাটির নিচে। নিজের ছেলেকে উদ্দেশ্য করে বললেন, আমি তোদের আগেই বলেছিলাম এই মেয়ের ছায়াও মন্দ। আজ আমার কথা সত্যি প্রমাণ করলো রে। আমার নাতনি ছিল আমার খেলার সাথী, আমার বাড়ির আলো। ওরে তুই খাইলি, তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। আজই আমার ছেলেকে ফোন করে বলবো তোকে তালাক দিতে। আর ওই বাড়ির চৌকাটে পা রাখার অধিকার তোর নাই। যদি কখনো ফিরে আসিসও আমার নাতনির হাত ধরে আসিস, নইলে নয়। রুষার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। চোখের জল শুকিয়ে গিয়েছিল আগেই। শুধু নিঃশব্দে মাথা নিচু করে বসে থাকলো। বুকের মধ্যে আগুনের শিখা জ্বলতে থাকলো, সে চুপ। অন্যদিকে রুহির স্বামী দাঁড়িয়েছিলেন খানিক দূরে। ছেলেকে একবার শেষবারের মতো বুকে জড়িয়ে ধরেছিলেন দীর্ঘক্ষণ, যেন সেই জড়িয়ে থাকায় কিছু প্রাণ ফিরে আসবে। তারপর না কোনো কথা, না কোনো অভিযোগ, চুপচাপ পিছন ফিরলেন। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই হাঁটতে শুরু করলেন গ্রাম ছেড়ে অজানা গন্তব্যের দিকে। মানুষেরা তাকে ডাকলো। কেউ একজন বলল, দুলা ভাই কোথায় যাচ্ছেন? তিনি কেবল একবার পিছনে তাকালেন, দৃষ্টিতে তীব্র শূন্যতা। তারপর ধীরে ধীরে হারিয়ে গেলেন দৃষ্টিসীমার বাইরে। কে জানে কোথায় গেছেন। কাউকে কিছু না বলে অজানা গন্তব্যে। শোক, ঘৃণা, তীব্র যন্ত্রণা আর না বলা হাজারটা কথা ঝুলে রইল সেই বিকেলের স্তব্ধ বাতাসে। আজও খালি হাতে বাড়ি ফিরল দীপু। লজ্জায় চোখ তুলে রিয়ার দিকে তাকাতেও পারল না সে। রিয়া নরম গলায় জিজ্ঞেস করল, বাজার আনেননি? দীপু মাথা নিচু করেই বলল, রাত অনেক হয়ে গিয়েছিল। গ্যারেজ মালিক বললেন, এই সময়ে কাঁচা বাজার কিছুই পাওয়া যাবে না। আজকের মজুরির সঙ্গে কালকেরটাও অগ্রিম দিয়ে দিলেন। বললেন কাল সকালে বাজার করে গ্যারেজে যেতে। রাতটা কি কোনোভাবে চলবে না রিয়া? রিয়া মৃদু হাসল। তার চোখে একটু অভিযোগ নেই। আমি তো বাজারের জন্য বসেছিলাম না, আমি তো অপেক্ষা করছিলাম সেই বীজগুলোর জন্য। আজ না আনলে কি হয়েছে, কাল আনবেন তাতেই হবে। দীপু চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ফিসফিস করে বলল, রাতে খাওয়ার মতো কিছু আছে? মানে তুমি খাওয়ার মতো কিছু থাকলে খেয়ে শুয়ে পড়ো। আমি তো দোকান থেকে চা পাউরুটি খেয়ে এসেছি। রিয়া এক ঝলকে বুঝে ফেললো মিথ্যাটা। সে জানে গ্যারেজে কারোর জন্য আলাদা খাবার রাখা হয় না, নিজের টাকায় কিনে খেতে হয়। সে কিছু না বলে হালকা সুরে বলল, মিথ্যা বলতে হবে না, যান হাত মুখ ধুয়ে আসুন, আজ আমরা ভাত খাবো, তাও আবার গোস্তের তরকারি দিয়ে। দীপু বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। দীপু বলল, গোস্ত কোথা থেকে এলো? রিয়া হাসলো, কণ্ঠে প্রশান্তির ছায়া। সেটা পরে বলছি, আগে যান আপনি, খিদে তো পেয়েছে তাই না? দীপু ধীরে ধীরে উঠে গেল। ভেতরে কোথাও হালকা একটা শান্তি খেলে গেল। এমন দিনে এমন স্ত্রী পাশে থাকলে ক্ষুধার চেয়ে ভালোবাসার তৃপ্তি বড় হয়ে ওঠে। হাত মুখ ধুয়ে এসে মাটিতে চুপচাপ বসে পড়ল দীপু। রিয়া আজ ইচ্ছে করেই একটি মাত্র থালায় খাবার পরিবেশন করলো। দীপু তাকিয়ে জিজ্ঞেস করল, আরেকটা থালা কোথায়? হালকা হেসে বলল, আপনার সঙ্গেই তো খাবার অভ্যাস হয়ে গেছে, আজকে আপনার হাতে খাওয়ার সৌভাগ্য আমার হবে না? দীপু এক ঝলকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নরম গলায় বলল, এসো আমার পাশে বসো। রিয়া ধীরে পাশে বসতে দীপু আদর করে ভাত তুলে দিতে লাগলো মুখে। মাঝখানে হঠাৎ জিজ্ঞেস করলো, এখন বলো তো গোস্তের তরকারি এলো কোথা থেকে? রিয়া ভুরু নাচিয়ে হাসলো। রিয়া বলল, তাকে শরীরটা আজ খুব একটা ভালো ছিল না। ওনার ঘর যেটে মুছে রান্না বান্না করে রান্নাঘরটা গুছিয়ে দিয়েছিলাম। খুশি হয়ে তিনি এক বাটি গোস্তের তরকারি হাতে দিয়ে বললেন, দীপুকে নিয়ে খেয়ে নিও। দীপু থেমে গেল এক মুহূর্ত, তারপর গলা নরম রেখে বলল, কাকে গিয়ে সাহায্য করেছো সেটি নিঃসন্দেহে ভালো, কিন্তু তরকারি আনতে গেলে কেন? কাকি যদি মনে করেন তুমি ওনার কাজের বদলে কিছু চেয়ে নিয়েছো, এমনিতেই কাকির কাছে আমরা অনেক ঋণী। রিয়া কপাল কুঁচকে বলল, আমি চাইনি কিছুই, কাকি ভালোবেসে জোর করেই দিয়েছেন। দীপু নিঃশ্বাস ছেড়ে বলল, ভালোবাসা হলে আলাদা কথা, কিন্তু রিয়া তুমি কখনো তোমার কাজের বিনিময়ে কারোর কাছ থেকে কিছু আনবে না। তুমি আমার স্ত্রী, কোনো বাড়ির কাজের মেয়ে নও।
তোমার গায়ে আমার সম্মানের ছায়া আছে। তোমার কাজের বিনিময়ে আনা খাবার আমার গলা দিয়ে কখনোই নামবে না। এখন আমার 2 হাত 2 পা সচল আছে। আমি কাজ করে যতটুকু পারবো এনে দিব, তা দিয়ে কষ্ট করে সংসারটা চালিয়ে নিও। রাতটা যেন পাথরের মতো ভারী হয়ে নেমে এলো ঘরের চারিদিকে। কারোর মুখেই খাবার উঠলো না। চারিদিক শুধু নিস্তব্ধতা আর চাপা কান্নার শব্দ। রুষা নিঃশব্দে অশ্রু ফেলে যাচ্ছিল, তেমন ভাবে যেমন কেউ হারায় তার ভিতরে সব আলো। রুহির কান্না সময়ের পর সময় যেন কেবল তীব্রতর হচ্ছিল। আমার সোনা বাবা, আমার মানিকটা, আমি কই রাখি নিজেকে। আল্লাহ গো, আমাকে নিয়ে যাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। মা এসে 2 মেয়েকে বুকে টেনে শান্ত করার চেষ্টা করলেন। তাদের পিঠে হাত রেখে কাঁপা গলায় বললেন, কে দেয়ার লাভ কি বল, তারা তো আর ফিরবে না। আল্লাহ যেন ওদেরকে জান্নাত দান করেন। বাবা এবার চুপ থাকা ভেঙে ঠান্ডা গলায় বললেন, সব তোদের পাপের ফল রে মা। তার গলায় অভিমানের পাশাপাশি বিষাদার ক্লান্তি মিশেছিল। তোরা ধীরে ধীরে হিংস্র হয়ে গেছিলি। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ভুলে গিয়ে তোরা শুধু টাকার পিছনে ছুটেছি, যার জন্য মনুষ্যত্ব হারালি, যার জন্য তোদের মন থেকে মায়া উঠে গেল। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বললেন, আজ এই পাপের ফল তোরা দেখে নে। আমার নাতি নাতিটা তোদের দোষের প্রায়শ্চিত্ত করে গেল প্রাণ দিয়ে। একটু থেমে তিনি আবারও বললেন, আমি একজন বাবা হিসাবে এখন আর কিছু চাই না, শুধু চাই তোরা সঠিক পথে ফিরে আয়। পৃথিবীতে অনেক কষ্ট হয়েছি, কিন্তু নিজের রক্তের দোষে এই শাস্তি, এই দুঃখ আর সহ্য হয় না মা, আর না। রুহি মাথা নিচু করে বলল, বাবা আমরা ভুল করেছি, কিন্তু আজ যেন সেই ভুলের মাসুল খুব বেশি মূল্য দিতে হলো। আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা। আমি মাপ চাই, আমি মাপ চাই আমার ফাহিমের কাছে। আমি তাকে দেখে রাখতে পারিনি, আমার বাবাটারে বাঁচাতে পারিনি। রুষা কাঁপা কণ্ঠে বলল, আমার মেয়ে, আমার তাসনিম, ওর ছোট ছোট চুলগুলো খেলে দিতাম প্রতিদিন। আজ কিভাবে ঘরে ফিরবো ওকে ছাড়া? শাশুড়ির চোখে ঘৃণা, স্বামীর চোখে আগুন। আমি কোথায় দাঁড়াবো মা? মা এগিয়ে এসে রুষার মুখটা তুলে বললেন, কান্না করলেই যদি ওরা ফিরে আসতো তবে আমি সারা জীবন কাঁদতাম মা। আল্লাহর কাছে চাও, তওবা করো। মাপ চাইবার দরজা এখনো বন্ধ হয়ে যায়নি। বাবা পিছন ফিরে জানালার দিকে চেয়ে এক দৃষ্টিতে বললেন, মানুষ যেমন চাষ করলে ফসল পাই, তেমনই কর্ম করলে তার ফলও পাই। আজ তোরা যা হারিয়েছিস তা কখনো পূরণ হবে না, কিন্তু বাকি জীবনটা যেন সত্য ন্যায়ের পথে চলে কাটাস, এটাই চাওয়া আমার। ঘরের বাতাস ভারী হয়ে রইল নিঃশব্দ অনুশোচনায়। বাইরে তাদের আলোয় কুয়াশায় গড়িয়ে পড়ছিল, ঠিক যেন তাসনিম আর ফাহিমের অনুপস্থিতির হিমেল শোক। সেই শোক ঘিরে রাখল গোটা ঘরটাকে নিঃশব্দে নিঃশেষে। মৃদুল ব্যঙ্গ ভরে বলল, বাবা এটা জাস্ট একটা দুর্ঘটনা ছিল, আর তোমরা কি না কি বানিয়ে ফেলছো। আশ্চর্য লাগে তোমাদের এই নাটকীয়তা দেখে। সত্যি তোমরা পারো বটে। একটুখানি কান্না আর কিছু ধর্মের ভয় দেখিয়ে সব দোষ চাপিয়ে দিলে আমাদের ঘাড়ে। যে পাপ পাপ বলে চিল্লাছো না, এখানে পাপের কিছুই নেই। যা হয়েছে তা কেবলই রুহি আর রুষার খামখেয়ালির জন্য। যদি তারা বাচ্চা দুটোকে দেখে দেখে রাখতো তাহলে আজ এত বড় দুর্ঘটনা ঘটতো না। তার কথা শুনে ঘরের বাতাস যেন হঠাৎ থমকে গেল। বাবা শোয়া থেকে উঠে বসলেন। দুর্ঘটনা নয় মৃদুল, এটা তোদের পাপের আর অবহেলার ফল। এমন নির্মম ব্যাখ্যা দিয়ে কি নিজের আত্মাকে তুই সান্ত্বনা দিচ্ছিস, না আমাদের ব্যথার উপহাস করছিস? ঘর জুড়ে নেমে এলো অস্বস্তিকর নিস্তব্ধতা। চুপ করে দাঁড়িয়ে রইল মৃদুল, কিন্তু চোখে মুখে কোনো অনুশোচনার ছায়া নেই। দীপু সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারের থলে হাতে রওনা দিল। নতুন শহর, নতুন রাস্তা, চিনে আসো না সবকিছু আজ অদ্ভুত একটা অনুভূতি। রিয়া আর স্নেহা তখনও ঘুমিয়ে। বের হওয়ার আগে মেয়ের কপালে হাত রেখে মৃদু এসে বেরিয়ে যায় সে। বাজারের প্রতিটা দোকানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কোনটা সস্তা, কোনটা টাটকা, কোনটা কেনার জন্য উপযুক্ত। সব কেনাকাটা সেরে সে হাঁটা দেয় ঘরের পথে। এই শহরে সে এখনো নতুন, রাস্তাগুলো সব মুখস্থ হয়নি তার। তবু আজ যেন হাঁটার পথটাই আলাদা একটা শান্তি দিচ্ছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় একটা চকচকে প্রাইভেট কার। কিছুটা ধোয়াটে কাজ নামাতে বেরিয়ে আসে এক চেনা মুখ। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় দীপু। সেই মুখ যে মুখ একদিন কান্না জড়ানো কণ্ঠে বলেছিল, দীপু চলো না পালিয়ে যাই, ওরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে শহরের কোনো এক বড়লোক পরিবারে। তখন দীপুর উত্তর ছিল, আমি বাড়ির বড় ছেলে, আমার ভালোবাসা সংসারের ভিতরে বাধা। পরিবার যেটা চাই সেটাই করো, ভালো থাকবে তুমি। আমি শূন্য, খুবই শূন্য, আমার কাছে এসে কিচ্ছু পাবে না তুমি। তখন মেয়েটি বলেছিল, আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি হলেই চলবে। তখন দীপু বলেছিল, জীবনে চলার জন্য অনেক কিছুই প্রয়োজন হয় অধরা, আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না। আমি পরিবারের বড় ছেলে, পরিবারের সকল ভার আমার উপর। এখন তাদের এই অবস্থায় ফেলে দিয়ে কাপুরুষের মতো তোমায় নিয়ে পালিয়ে যাই কি করে বলো? সেই দিন মেয়েটা বড্ড অভিমান নিয়ে উল্টো পথে হাঁটা ধরেছিল। শত চেষ্টার পরও আর দেখা হয়নি তার সাথে। আজ 18 বছর পর জীবনে এই মোড়ে সেই মুখ আবারও তার সামনে। কিন্তু আজ দীপুর মনে উত্তেজনা নেই, নেই কোনো পুরনো অনুভূতির জোয়ার। শুধু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে,
ভালোবাসা বারবার হয় কিনা জানি না, কিন্তু রিয়াকে দেখার পর তোমার পরে দ্বিতীয়বার আমি তাকে ভালো না বেশে পারিনি। একটা সময় ছিল যখন দীপু মনে করত এই মেয়েটাকে ছাড়া হয়তো সে বাঁচতেই পারবে না, অথচ আজ 18টা বছর পেরিয়ে গেছে, তবুও সে বেঁচে আছে। সত্যি সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। দীপু তাকিয়ে রইল মেয়েটা শান্ত নির্মল মুখের দিকে। এই জীবনে মেয়েটা চাওয়া খুব বেশি কিছু ছিল না, শুধু তাকে চেয়েছিল। অন্য প্রেমিকদের মতো দীপু তাকে মহামূল্য কিছুই দিতে পারিনি, তবুও টিফিনের টাকা জমিয়ে যতটুকু পেরেছিল ভালোবাসা ততটাই উজাড় করে দিয়েছিল। হঠাৎ মেয়েটার ডাকে ভাঙলো তার মনোযোগ। দীপু, তুমি এখানে? দীপু বলল, আমি এখানে থাকি। অধরা বলল, বিয়ে করেছ? দীপু বলল, হ্যাঁ, একটা মেয়েও আছে। অধরা বলল, কেমন আছো তুমি? দীপু বলল, ভালোই। তুমি কেমন আছো অধরা? অধরা বলল, এই তো ভালোই, ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, তোমায় দেখে একটু থেমে গেলাম। নিয়তি কি অদ্ভুত, তাই না? আজ 18 বছর পরে এসেও আমাদের দেখা হয়ে গেল। মৃদু হাসলো দীপু। অধরা বলল, হাতে দেখি বাজারের থলি, বাজারে গিয়েছিলে বুঝি? দীপু বলল, হ্যাঁ। অধরা বলল, তাহলে যাও, গৃহিণী নিশ্চয়ই অপেক্ষা করছে তোমার জন্য। দীপু আবারও হাঁটা শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে অধরা ডাক দিল, দীপু। দীপু পিছন ফিরে তাকালো। অধরা নিজের গলা থেকে স্বর্ণের চেনটা খুলে দীপুর হাতে দিয়ে বলল, এটা আমার তরফ থেকে তোমার মেয়ের জন্য উপহার, আর তোমার জন্য শেষ স্মৃতি বলেও ভাবতে পারো। উপহার ফিরিয়ে দিতে নেই, তাই নিঃশব্দে চেনটা হাতে নিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল দীপু। হঠাৎ যেন চারপাশটা নিস্তব্ধ হয়ে এলো। পুরোনো দিনের অনেক চেনা অচেনা অনুভূতি এসে ভিড় জমালো বুকের মধ্যে। তবু সবকিছুর মাঝেও একটাই প্রশ্ন বুক চিরে উঠতে লাগলো, এই চেনটা রিয়াকে দেখালে সে কি ভাববে, কি বলবে? দীপু জানে রিয়ার কাছে সে কোনো কিছুই গোপন রাখতে চায় না। এই স্বর্ণলঙ্কের ওজন যতটা না সোনার, তার চেয়ে বেশি পুরনো স্মৃতির। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।